যারা বলেছিল সিপিআইএম কে দূরবীন দিয়ে দেখা যায় না, তারা এখন প্রতিদিন সকাল সন্ধ্যে সিপিআইএম কে গাল না দিলে জল ছুটছে না, জল খাচ্ছে না। কেন বলেছিল সিপিআইএম কে দূরবীন দিয়ে দেখা যায় না? এই বিজেপি, তৃণমূল, মাওবাদী, বামপন্থী, দক্ষিণপন্থী সবাই মিলে 7 সালের এক রাম হয়েছিল, বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটাছে কিন্তু দেশ বাঁচেনি। তাই আজকে যদি দেশকে বাঁচাতে হয়, লাল ঝান্ডাকে আরো মজবুত করে গড়ে তুলতে হবে। সেই শপথ নেওয়ার জন্য আমরা এখানে জড়ো হয়েছি। কাদের লাভ হয়েছে? আজকে দাঁড়িয়ে রাজ্যে লুট, দিদির লুট চলছে, আর দিল্লিতে মোদীর লুট চলছে। এই লুটের বিরুদ্ধে আমরা, দুর্নীতির বিরুদ্ধে, সর্বগ্রাসী দুর্নীতি, বেকার ছেলে মেয়েরা যাদের কাজ পাওয়ার কথা সেই চাকরিগুলো নিলাম হয়েছে, তার রাস্তায় দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছে। সেই স্কুলে নিয়োগ হচ্ছে না, মাদ্রাসায় নিয়োগ হচ্ছে না। স্কুল সার্ভিস কমিশনের 12টা বাজিয়ে দিয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের 12টা বাজিয়ে দিয়েছে, কলেজ সার্ভিস কমিশনের 12টা বাজিয়ে দিয়েছে। তাহলে 12 বছর যদি স্কুলে কলেজে শিক্ষক নিয়োগ না হয়, 15 বছরে সেই স্কুলে সেই মাদ্রাসায় ছাত্র ভর্তি হবে না। তাহলে গোটা দেশে বিজেপি নতুন শিক্ষা আইন নিয়ে এসে, নতুন শিক্ষানীতি নিয়ে এসে গোটা দেশে সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, বিদ্যালয় তুলে দিচ্ছে। আর মমতা ব্যানার্জি সেই মোদীর নির্দেশে আমাদের রাজ্যে স্কুল মাদ্রাসা তুলে দিচ্ছেন। কারণ যেখানে 12 বছরে শিক্ষক থাকবে না, সেখানে 15 বছরে কোনো ছাত্র থাকবে না। তখন এই সিন্ডিকেট রাজের তৃণমূল নেতারা মনে করছে কি মজা, স্কুলের মাঠ, স্কুলের জমি, স্কুলের গাছ, স্কুলের বাড়ি, এই সবগুলো নিলাম করা যাবে। আমাদের ঘরের ছেলে মেয়েরা কোথায় পড়বে? 34 বছর যখন বামফ্রন্ট সরকার ছিল, আমরা বলেছিলাম স্কুলে পড়তে পারে এমন বয়সের ছেলে মেয়েরা কেউ স্কুলের বাইরে থাকবে না। আর এখন মোদি আর দিদি মিলে বলছে তোমরা স্কুলে থাকবে কেন? লকডাউন থেকে এখন পর্যন্ত ছুটি ছাঁটা করে দিয়ে এমন অবস্থা করেছে যেখানে স্কুলগুলো থেকে ড্রপ আউট হচ্ছে, ছেলেমেয়েরা অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হচ্ছে। আমাদের এই বাংলাকে আমরা তিল তিল করে গড়ে তোলার চেষ্টা করেছিলাম। আমরা সব করেছিলাম, এখন বলি না, কিন্তু যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়াই করে আমরা বলেছিলাম লাঙল যার জমি তার। দেবালয় থেকে অপারেশন বর্গা ভূমি বন্টন করেছি। 14 লক্ষ একর জমি যারা ভূমির কৃষক তারা পেয়েছে। পায়ের তলায় একবার মাটি খুঁজে পেলে মানুষ মাথা তুলে দাঁড়াতে চায়, আর মাথা তুলে দাঁড়াতে হলে শিক্ষার প্রয়োজন হয়। শুধু শিক্ষা দিতে হবে না, তাহলে যারা পড়াশোনা করলো তারা যাবে কোথায়? চাকরি চায়, তাহলে কল কারখানা গড়ে তুলতে হবে। আমরা যেমন শুধু ভূমি সংস্কার না, ক্ষুদ্র মাঝারি সেচের ব্যবস্থা করে 1 ফসলি জমিকে 2 ফসলি 3 ফসলি করেছি। আমাদের কৃষকরা মেহনতি, মাথার ধান পায়ে ফেলে তারপরে ফসল ফলায়। একদিকে সেই ফসলের দাম পাচ্ছে না, আমরা নাম বলার সময় বলছিলেন কিষাণ মন্ডির কি অবস্থা, আর অন্যদিকে বীজের দাম, সারের দাম, কীটনাশকের দাম, ডিজেলের দাম, সেচের দাম, বিদ্যুতের দাম হু করে বাড়ছে। একটা পাট আগে কেনার জন্য জেসিআই ছিল, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারত সরকার। ধান কেনার জন্য ছিল এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখন এই বিজেপি আর তৃণমূলের রাজত্বে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার নাম আর শোনা যায় না, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নাম শোনা যায় না। আমরা পঞ্চায়েত করেছিলাম যাতে কৃষকদের, গ্রামের মানুষদের, গরিব গুরুদের পাশে আপদে বিপদে পঞ্চায়েত থাকে। আমরা বলেছিলাম শুধু লোকসভা নয়, শুধু বিধানসভা নয়, গ্রামে গ্রামে গ্রাম সভা আর শহরে পৌরসভা। আজকে দাঁড়িয়ে সেটা ক্রীড়াদের আখড়া হয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি গ্রাম সভা থেকে বিধানসভা চৌকাট করেছেন, আর মোদী রাজ্যসভা লোকসভা চৌকাট করেছে। এখন সামনে লোকসভা নির্বাচন, আমরা বলি সাধারণ নির্বাচন।
কিন্তু এই নির্বাচনটা কোনো সাধারণ নির্বাচন না, এটা অসাধারণ নির্বাচন। ওই যে বিজেপি বলে না, ওয়ান নেশন ওয়ান ভোট, এক জাতি এক ভোট। আসলে এইবারের নির্বাচন হচ্ছে ওদের দিক থেকে, বিজেপির দিক থেকে এই ভোট শেষ ভোট। এরপরে আর ভোট মানুষ দিতে পারবে কিনা, পার্লামেন্ট থাকবে কিনা, জনপ্রতিনিধি থাকবে কিনা, এই সব ভেঙে চুরমার করে দিচ্ছে। নতুন পার্লামেন্ট ভবন তৈরি করছে, কিন্তু পার্লামেন্টের মধ্যে কোনো আলোচনা হয় না। আর যখন পার্লামেন্টে কোনো আলোচনা হয় না, আইন পাস হয়ে যাচ্ছে, বাজেট পাস হয়ে যাচ্ছে, কোনো আলোচনা হচ্ছে না, তখন সড়কে নামতে হয়। কৃষকদের মারার জন্য আর আদানি আম্বানির জন্য 3টে কৃষি বিল নিয়ে এসেছিল। তারপরে জানেন লকডাউনের সময় থেকে, করোনার সময় থেকে কৃষকরা আজও লড়ছেন। হরিয়ানায়, দিল্লিতে, পাঞ্জাবে, উত্তরপ্রদেশে ওই আইন প্রত্যাহারের কথা বলেছিল। কৃষকদের মান্ডি কৃষককে ফেরত দিতে বলেছিল, ওরা আদানি আম্বানির হাতে দিয়ে চেয়েছে। কৃষক তার ফসলের দাম পাবে না কেন? ন্যূনতম সহায়ক মূল্য হবে না কেন? কেন সারে ভর্তুকি দেওয়া হবে না? কেন সারে কালোবাজারি হবে? এসব প্রশ্ন কে করবে? এসব প্রশ্ন যাতে না হয় সেজন্যই বিজেপি তৃণমূল মিলে বলেছিল বিধানসভায়, লোকসভায়, পার্লামেন্টে আর অ্যাসেম্বলিতে কোন লাল ঝান্ডার প্রতিনিধি যাতে না থাকে। তাহলে কৃষকের কথা কেউ বলবে না, বেকারদের কথা বলবে না, মজুরদের কথা বলবে না, মা বোনেদের কথা বলবে না। এই জন্যই ওরা চোর, জোচ্চোর, কোটিপতি, ব্যবসায়ী, চিট ফান্ডের মালিক, খবরের কাগজ সংবাদের মালিক, খেলোয়াড়, তার সঙ্গে হচ্ছে নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, ভোটে দেখানোর জন্য অনেক কেনে দাঁড় করে যায়। আর কাগজে, টিভিতে বলবে এই দেখো তৃণমূল কংগ্রেস কিরম চমক দিল, এই দেখো বিজেপি কিরম চমক দিল। কিসের চমক? আজকে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছে। 4 ভাগের 1 ভাগ হচ্ছে যে কখনো না কখনো বিজেপির এমএলএ ছিল বা এমপি ছিল বা এখনো বিজেপি ছিল, সে এখনো বিজেপিতে আছে। এই ঘর থেকে ও ঘরে যাচ্ছে। আর ভোটের সময় দেখায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কত লড়াই হচ্ছে, কত ঝগড়া হচ্ছে। টেলিভিশনের চ্যানেল একটা, অ্যাঙ্কার একজন, মালিক একটা, সম্পাদক এক, কিন্তু মাঝখানে দুটো ভাগ করে দিয়ে এদিকে বিজেপি, এদিকে তৃণমূল। যেমন মোহাম্মদান মহুরেরা কখনো রুদ্রাকে ধরে, চোর কখনো চোরকে ধরে। এই জন্য আমরা বলেছিলাম গত বছর, চোর ধরো, জেল ভরো। বাংলার পুলিশ তৃণমূল করলে, চুরি করুক, ধর্ষণ করুক, খুন করুক, তাকে ধরবে না। আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে পানি কেসে, মিথ্যা মামলায় জড়াবো। ওই জন্য বলেছিল না, গাঁজা কেস দিয়ে দে, পানি কেস দিয়ে দে, হাজার চায় কাটমানি, কন্ট্রাক্টের টাকা, তালুবাসের টাকা, হরের টাকা, 100 দিনের কাজের টাকা, রেশনের দুর্নীতি, দমকল বিভাগের নিয়মে দুর্নীতি, কৃষি দপ্তরের নিয়মে দুর্নীতি, কোথায় না? এই এত টাকা খেয়ে সব নাদুস নুদুস হয়ে গেছে। আর ওরা মনে করেছিল তৃণমূলের ঠান্ডায় মেশিন, হ্যাঁ, মোটা মোটা সব রডের মতো থাকে না, সেগুলোকে মেশিনের মধ্যে ঢুকিয়ে যায়। আর 2টো চাকা থাকে, তার মাঝখানে ঢুকিয়ে দিলে শুধু চাকাটা ঘোরাতে হয়, সব রস বেরিয়ে আসে। আমরা ওই চাকাটা ঘোরাতে চাইছি। ঘুরবে চাকা, ঘোরাবেন চাকা। যত তৃণমূলের চোর আছে তাদের সব রাস নিংড়ে বার করে দিতে হবে। ওটা বাংলার মানুষকে শুষে নিয়েছে ওরা। ইডি সিবিআই যাচ্ছে, খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে। একজন গরিব মানুষ একটা ঘর জোগাড় করার জন্য কত হাপিত্তেশ করে। একজন মধ্যবিত্ত মানুষ ঘর বানাবে বলে টাকা ঋণ নেয় ব্যাংক থেকে, তাও পাওয়া যায় না, সুদে টাকা নিতে হয়। আর তৃণমূলের নেতারা ঘর বানাচ্ছে টাকা রাখার জন্য। মানুষ টাকা জোগাড় করে ঘর বানানোর জন্য, আর তৃণমূল নেতারা ঘর বানাচ্ছে তাদের কাছে এত কালো টাকা আছে সেটা লুকিয়ে রাখার জন্য। কিন্তু ইডি সিবিআই সবাইকে ধরছে। ধরলে তো ভাইপোটা বাইরে ব্রিগেডে বক্তৃতা করতো, আজকে জেলের মধ্যে ঘানি টানতো। ওই যে মমতা গেল মোদীর কাছে কথা বলতে, এবার গিয়েছিল না, সেটা এসেছিল। আগে যতবার যেত বলে কি বলেছেন, বলে রাজ্যের পাওনার কথা বলেছি, আমাদের দাবির কথা বলেছি, 100 দিনের কাজের টাকা বলেছি। এবার কি বলেছে, বলে এমনি এমনি দিয়েছিলাম। আর এই যে মনমোহন সেন একটা তৃণমূলের নায়িকা ছিল না, তৃণমূলের এমপি হয়েছিল, তো ওকে এখন আমাদের ছোটবেলায়
হরলিক্সের বিজ্ঞাপন হতো, সিনেমায় যা দেখেছেন, তখন এত টিভিতে এত বিজ্ঞাপন হতো না। তো এরকম সবাইকে জিজ্ঞেস করতো আপনি হরলিক্স কেন খান? কেউ বলে শক্তির জন্য খাই, কেউ বলে পুষ্টির জন্য খাই, কেউ বলে শরীরের জন্য খাই। আর মুনমুন সেন বলতো আমি এমনি এমনি খাই। ওরকম মমতা ব্যানার্জি বলেছে মোদীর কাছে কেন গিয়েছিলেন? বলে এমনি এমনি গিয়েছিলাম। আরে এমনি এমনি কেউ যায় না। যে মনমোহন সেন বলেছিল এমনি এমনি হরলিক্স খাই, সেটা বলার জন্য সে টাকা পেয়েছিল। তাহলে আজকে তৃণমূল এসে বললো লালকে শেষ করে দেবো, মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখো, মিছিল করবে না, মিটিং করবে না। এখানে আমাদের অফিস দখল করেছিল, শুনলেন জামিনের কাছে, ওই ঘুঘুপাড়া রানীগঞ্জ রানীগঞ্জের শহরে এখন দাঁড়িয়ে সন্ত্রাস করছে। গত 2 দিন আগে আমি ওখানে গিয়েছিলাম, হাজার হাজার মানুষ বেরিয়ে এসছে, পুলিশকে দিয়ে ভোট করতে দেয়নি। আমরা পুলিশকে বলছি তোমাদের উর্দি, তোমাদের ডান্ডা, তোমাদের বন্দুক, তোমাদের গাড়ি, তোমাদের মাইনে, তোমাদের রেশন, ওই গাড়ির তেল কোন তৃণমূল বিজেপি দেয় না। এই গরিব দুর্গ মানুষ যে ট্যাক্সের পয়সা দেয়, সেই ট্যাক্সের পয়সা দিয়ে তোমাদের ফুতুনি হয়। সুতরাং পুলিশের চাকরি করলে আইন মেনে কাজ করতে হবে, তৃণমূলের লাইনে গেলে চলবে না। পঞ্চায়েত নির্বাচনের পরে হাইকোর্টে আমরা ফেলেছিলাম, এসপি, ডিএসপি, আইসি, বিডিও, এসডিও প্রতিদিন হাইকোর্টে গিয়ে কান মারা খেয়েছে, নাক খাত দিয়েছে, তাহলে লজ্জা সরণ নেই। এবারে লোকসভা নির্বাচন, এটা পঞ্চায়েত নির্বাচন নয় যে বিডিওর অফিসে গিয়ে আর ভোট লুট করে দেবে, নমিনেশন জমা দিতে দেবে না। সব কথা মনে রাখা আছে, সব याद रखा जाएगा। আর এই লোকসভা নির্বাচনে সব হিসেব কিতাব পুরো করতে হবে। হবে তো? হবে লড়াই? একসাথে হবে? এইটাই খেয়াল রাখবেন। লাল ঝান্ডা যখন বলে একসাথে, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, তপশিলি আদিবাসী, রাজবংশী, নেপালি, পাহাড়, সমতল, উত্তর দক্ষিণ, আমরা সব মানুষকে একটা করতে চাই। এটা মানুষের শক্তি। যারা বলেছিল লাল ঝান্ডার শক্তি কমে গেছে, আসলে লাল ঝান্ডার শক্তি কমেনি। আমাদের কৃষক আন্দোলনের, আমাদের শ্রমিকের আন্দোলনের, আমাদের বেকার যুবদের কাজের দাবি লড়াইয়ে, মা বোনদের সম্মানের, ইজ্জতের এই শক্তি কমে গিয়েছিল। তাহলে আবার লাল ঝান্ডা মজবুত করলে এই বাংলার মানুষের শক্তি আবার ফিরে পাবে। ওরা বলেছিল না মানুষকে ভাগ করো, মাঝখানে বিজেপি চলে আসলো। কেউ কেউ বললো বিজেপিকে আটকাতে তৃণমূল করতে হবে, আর কেউ বললো তৃণমূলকে আটকাতে বিজেপি করতে হবে। দেখবেন আমাদের দেশে ভোট হয় এপ্রিল মাসে, আর এপ্রিল মাসের 1 তারিখ এপ্রিল ফুল হয়। এই জন্য ঘাস ফুল আর কমল ফুল কেউ কারোর বিরুদ্ধে লড়েনি, 2 ফুল মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল করেছে। সুতরাং এই মার্চ মাসে বলছি, সামনের এপ্রিল মাসে আপনাদের শপথ নিতে হবে, কোনো কেউ এপ্রিল ফুল আর নতুন করে হবে না। কারণ কাক কাকের মাংস খায় না। যে শুভেন্দু আজকে বিরোধী দলের নেতা, বিজেপির নেতা, সে 2018 পঞ্চায়েত এখানে বলেছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি কাউকে মানুষের না জমা দিতে দিয়ে ডামর দিয়ে যদি পঞ্চায়েত দখল করো, তাহলে 5 কোটি টাকা দেবে। এইসব পঞ্চায়েত সমিতি প্রধান, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ, তৃণমূলের লোকজনকে শুভেন্দু কোটি কোটি টাকা দিয়ে নিয়োগ করেছিল না? তারপরে সেই টাকা নিয়ে বিজেপি চলে গেল না? আর সেই টাকা সরিয়ে এখন খবরের কাগজ টেলিভিশনে চিন্তা করছে না? এরা কারা? আজকে শাহজাহান, কালকে শুভেন্দু, কালকে শুভেন্দু, আজকে শাহজাহান। কিন্তু সন্দেশ খানকে যখন শাহজাহানের কথা বললো, বিজেপি শিবু হাজরা, উত্তম সর্দার এইসব নাম নিল না। তখন বললো ওরা বাংলাদেশ থেকে কেউ এসেছিল। আর আজকাল বাংলাদেশিও বলে না, বলে রোহিঙ্গা এসছিল, মুসলমান, জিহাদি। কেন বলে? কারণ ওরা তৃণমূলের বিরুদ্ধে বলতে চায় না। যেটা তৃণমূলের বিরুদ্ধে বলার কথা, তৃণমূলকে চোর না বলে বলছে ওরা বাংলাদেশে কেউ এসেছিল। মানে এখানকার তৃণমূলীরা সব ভালো। আমরা চোরকে চোর বলতে ভয় পাই না, গুন্ডাকে গুন্ডা বলতে, ধর্ষককে ধর্ষক বলতে, দাঙ্গাবাজকে দাঙ্গাবাজ বলতে আমাদের বাধে না। আপনারা জানেন পার্লামেন্টে এই চিট ফান্ডের টাকা চুরি করেছিল, তৃণমূলের সব এমপিরা দাঁড়িয়েছিল, গদ্য জানে। আমি বললাম এরা সব চোর,
সৌগত রায় ওই যে নানাটা দেখেছিলেন না, পকেটের মধ্যে এই পকেটে টাকা থাকে, এই পকেটে টাকা ঢোকাচ্ছে, শুভেন্দু কাকুলি সব টাকা নিচ্ছিল। তখন আমি বলেছিলাম এটা সব চোর। সৌগত রায় বললো, স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন, ম্যাডাম মুঝকো চোর বল रहा है। स्पीकर तो हंसছে, मुझको चोर को साधु बोलने का आदत नहीं है, चोर को चोर ही बोलते हैं हम। আজকে আমরা বলছি এখন বাচ্চা কাচ্চা রাস্তায় হয়ে গেলে বলছে কি 1 2 3 4 বলছে না। আমি বলি না, সবাই চোর না, কখন হতে পারে দু একজন মাস্টারমশাই, দুজন ব্যবসায়ী, দু চারজন ভালো লোক আছে, কিন্তু সবাইকে চোর আমরা বলতে পারছি না। ওই চোরের দলে কয়েকজন নাম লিখেছে বলে আমি এই মঞ্চ থেকে তাদেরকে আপিল করছি, আপনারা একটু দূরে সরে যান। যারা চোর নয় তারা তৃণমূলে থাকবেন না, তাহলে বাকি সবাইকে আমরা মন করে চোর বলতে পারবো, তার কারো দায় লাগবে না। চলছে এই দুদিন আগে জমি করে দেখলেন না, সুজন চক্রবর্তী এসেছিল, তাই তো একবার সোমনাথ আছে তৃণমূলের ঝান্ডা চলে যোগ দিয়েছে। আমরা এখানে যারা কংগ্রেস দল করে তাদেরও বলছি, 2009 সালে রাতারাতি কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করেছিল পার্লামেন্ট নির্বাচনে, তখনই কলকাতায় আমি হেরেছিলাম। আর তারপরে 2011-তে কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে সমঝোতা করেছিল। তারপরে 2011-তে হোয়াইট হাউস বিল্ডিং এ মমতা গিয়ে বসেছিল। কংগ্রেস যদি নিজেদের কাজ না দিত তাহলে মমতা ব্যানার্জি তাদের ঘাড়ে চেপে নবান্ন 14 তলায় উঠতে পারতেন না। আর তৃণমূলের অভ্যাসটা কি জানেন? যাদের কাঁধে পা দিয়ে ওপরে উঠলো প্রথমে তাদেরকে লাথি মারা শুরু করলো। কংগ্রেস নেতারা বললেন 34 বছর বামফ্রন্টের আমলে কখনো এরকম হয়নি, যতটা মিথ্যা মামলা হামলা কংগ্রেস কর্মীদের উপরে হলো। এই জন্য আমরা বললাম এসো আমরা সবাই একসঙ্গে বলি। আমাদের নীতিগত তফাৎ আছে, কিন্তু দেশটাকে বাঁচাতে হবে। আজকে গোটা দেশে বিজেপি হিন্দুত্বের নাম করে ফাঁসিবাদী রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ধর্মের নাম করে উন্মাদনা তৈরি করছে। আমরা এখানে বলছি কাজের কথা, শিক্ষার কথা, রাস্তার কথা, হাসপাতালের কথা, ওষুধের কথা, বইয়ের কথা, সেচের কথা, পানীয় জলের কথা, খাদ্যের কথা। তখন বিজেপি কে কি খায় সেই নিয়ে ঝামেলা পাঠা দিচ্ছে না, মহাবিঞ্চিং করছে না। কে কার সঙ্গে প্রেম করবে, বিয়ে করবে সেই নিয়ে লাভ শেয়ার করে দিচ্ছে না। কে কিভাবে উপাসনা করবে। আপনারা দেখেছেন দিল্লির বুকে নামাজ পড়ছে জুম্মার গত পরশু দিন, আর দিল্লির পুলিশ, অমিত শাহের পুলিশ যখন শেষে গেছে আমার মুসলমান ভাইরা, তখন তাদেরকে পেছন থেকে লাঠি মারছে। এটা দেশের অবস্থা ছিল। তাহলে স্বাধীনতার সময় আমরা বলেছিলাম জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার আছে। আমাদের সংবিধান তাই বলেছে, গণতন্ত্র মানে তাই, ধর্মনিরপেক্ষতা মানে তাই। আমরা বলেছিলাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলনটা সমন্বয় আমরা একসঙ্গে। আজকে বিজেপি সেটাকে ভাঙছে। তাহলে এখন ঘর সাজানোর থেকে ঘরে যখন আগুন লেগেছে তখন ঘরের আগুন নেভাতে হবে। দেশকে আগুন লেগেছে সেই দেশের আগুনটাকে নেভাতে হবে। তখন আপনি পুরো দেখেন না, সবাইকে আসতে পারেন। কংগ্রেসের কর্মীরা কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে এই মুর্শিদাবাদে অনেক জায়গায় আপনাদের ভবন আসন সমঝোতা হয়েছিল, ভালো করা হয়েছে। একসঙ্গে লড়েছি আমরা কংগ্রেস আর বামফ্রন্টের কর্মী, যেখানে লড়েছি একসঙ্গে সেখানে পুলিশ, গুন্ডা, মস্তান তাদের মোকাবিলা মানুষ করেছে। তাই আজকেও বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যদি লড়তে হয় আমাদের সবাইকে একসঙ্গে হতে হবে, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে। তারপরে নীতিগত লড়াই হবে। কিন্তু এইখানে দাঁড়িয়ে কংগ্রেসের নেতারা দিল্লিতে বসে কি দেখছেন আমি জানি না, কিন্তু তলার কর্মীরা বুঝতে পেরেছেন, যারা মাটির কাছে আছেন, মাটির আওয়াজ তারা শুনতে পাচ্ছেন। আমি দিল্লির কংগ্রেসের নেতাদের বলবো ওই আকাশে ঘুরলে হবে না,
মাটিতে কান পাথর, বাংলার মাটি কাঁপছে, বাংলার মানুষের রক্ত ঝরছে। আর বিজেপি আরএসএস এসে এখানে হিন্দু মুসলমান উত্তর দক্ষিণের নাম করে মানুষকে ভাগ করছে। এখানে আমরা একসঙ্গে হতে পারি। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন আমরা লড়েছিলাম একসঙ্গে লড়েছিলাম, আবার যখন জরুরি অবস্থা করেছে আমরা তার বিরোধিতা করেছি। যখন ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছে, যখন কোল ন্যাশনালাইজেশন হয়েছে, তখন আমরা একসঙ্গে সমর্থন করেছি। আবার যখন একটু এদিক ওদিক করেছে তখন তার বিরুদ্ধে লড়েছি। এটা হচ্ছে নীতিগত অবস্থান। আমরা বলেছি লড়াইটা নীতির জন্য হবে, আর ওরা বলছে লড়াইটা মুখের জন্য হবে। যে বলছে না, অমুক খেলোয়াড়কে নিয়ে এলাম, অমুক নায়ককে নিয়ে এলাম, অমুক নায়িকাকে নিয়ে এলাম। আরে বসিরহাটে তো নায়িকা ছিল এমপি নুসরাত জাহান, আর সন্দেশ খাতে যখন মা বোনেদের ইজ্জত উঠছিল, আজকে যখন মা বোনেরা ঝাঁটা লাঠি নিয়ে তৃণমূলকে তাড়া করছে, তখন সে এমপি দেখা যাচ্ছে। তাহলে এমএলএ এমপি কারা হবে? মানুষের প্রতিনিধি হবে। মোদী বলছে মোদীর ছবি রেখে প্রতিনিধি করো, মমতা বলছে মমতার ছবি রেখে প্রতিনিধি করো। ওদের মধ্যে ঝগড়া কিসে? রেশন নিয়ে ঝগড়া আমাদের, জিনিসের দাম নিয়ে ঝগড়া আমাদের। আর মোদী আর মমতার মধ্যে ঝগড়া হচ্ছে রেশনের থলেতে মোদীর ছবি থাকবে না মমতার ছবি থাকবে, স্কুলের ব্যাগে মোদীর ছবি থাকবে না মমতার ছবি থাকবে। করোনার সময় যখন মানুষ মরছিল, অবস্থান পায়নি, শ্মশান পায়নি, যখন আমাদের ছেলেপুলেরা রেড ভলেন্টিয়ার হয়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে, মাস্ক নিয়ে, স্যানিটাইজার নিয়ে ছুটছিল, তখন এই দুয়ারে সরকার দেখা যায়নি। তখন মোদী সরকার পিএম কেয়ারের নাম করে কোটি কোটি টাকার ঘাপলা করেছে, তার হিসেব আজ পর্যন্ত দেয়নি। আমরা এখন বলছি মোদীকে হিসেব দাও, পিএম কেয়ারের হিসেব দাও, আমরা এখন বলছি ইলেকট্রাল বন্ডের হিসেব দাও, তখন ওরা বলছে না আমরা হিসেব দেবো না। সুপ্রিম কোর্ট বলছে ওটা বেআইনি। সিপিআইএম কোর্টে গিয়েছিল, দেশি বিদেশি কারো টাকা ইলেকট্রাল বন্ডের নামে ওরা বেআইনি ভাবে বিজেপি জমা করেছে, আর সেই টাকা দিয়ে মানুষকে খাটাচ্ছে। আমরা বললাম হিসেব দিতে হবে। এখন স্টেট ব্যাংক বলছে যে না, আমাদের একটু সময় লাগবে। কে টাকা কোথায় গেল, কে দিল? সবচেয়ে বেশি বিজেপি পেয়েছে, আর সবচেয়ে পরে দ্বিতীয় হচ্ছে তৃণমূল। তাহলে আমরা হিসেব চাইছি। মমতার কাছে যখন আমরা আমফানের টাকার হিসেব চেয়েছিলাম, 100 দিনের কাজের টাকার ঘাপলার হিসেব চেয়েছিলাম, ঘরের টাকার হিসেব চেয়েছিলাম, তখন বলেছিল তোমাদের টাকা, তোমাদের হিসেব কেন দেবো, কার টাকা? এখন মোদী এসে বলছে এত হাজার কোটি টাকার আমি বিজ্ঞাপন দিচ্ছে, এত হাজার কোটি টাকার উন্নয়ন করছি, কার টাকা? মোদী যখন বলে আয়ুষ্মান ভারত, মমতা যখন বলে স্বাস্থ্য সাথী, আর আমাদের মা বোনেরা বলে আমি 1000 দিচ্ছি, 1500 দিচ্ছি, 500 দিচ্ছি, ভান্ডার দিচ্ছি, বলে না মরে গেলে 2000 সমগাছি, মাসকে মরলে 2 লাখ। কার টাকা কে দেয়? আমি আপনি একটা হোটেলে খেতে যান, জিএসটি দিতে হয়, একটা জামা কিনুন, জিএসটি দিতে হয়। এখন তো সবাই এসব কিনে, যেখানে যা কিনবে দেখবেন দামের পরে লেখা থাকে জিএসটি। এইটা হচ্ছে 9% রাজ্যের সরকার, 9% কেন্দ্রের সরকার। জিনিসের দাম বাড়ছে আর ওরা খুশি হচ্ছে, কারণ যত দাম বাড়বে তার উপর তত % ট্যাক্স হবে। আচ্ছা, যখন নিচ্ছে আপনার কাছ থেকে পকেট খালি করে, তখন কিন্তু বলছেন ডিজেলের দাম, পেট্রোলের দাম, কেরোসিন তেলের দাম যখন বাড়ছে তখন বলছে না। আর যখন 100 টাকা কমিয়ে দিয়েছে বলে মোদীজি আপনাকে গিফট দিল। ভোটের আগে 100 টাকা কমাবে আর ভোটের পরে 400 টাকা বাড়াবে। এই যে মিড ডে মিলের সময় খাবার চুরি করছে, ডিম চুরি করছে, সবজি দিচ্ছে না ছেলে মেয়েদেরকে, আর ভোটের আগে লিস্ট বার করে বলে ডিম দেবো, সয়াবিন দেবো, বলে না সব। আর ভোটের পরে ICDS বাচ্চাদের খাবারও চুরি করেছে। এই যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে, কেন গেছে? রেশনে আটা যেটা গরু সবার খাবার আছে আমাদের খাইয়েছে, আর তার থেকে কোনো টাকা নিয়েছে। এই জন্য শাহজাহান, উত্তম সর্দার আর শিবু হাজারকে গ্রেপ্তার করছিল না, কারণ ওই টাকা শুধু শাহজাহান শিবু হাজার নেয়নি। ওই যে তৃণমূল করেছিল 12 আনার মধ্যে 16 আনার মধ্যে 12 আনা 4 আনা 75% আর 25%, তাহলে খাও, লুট করো, কিন্তু কালীঘাটের 12 আনা থেকে আর 4 আনা তুমি রাখবে। এই আশেপাশে যত চোর চোরটা দেখছেন, এরা আসলে এঘাট ওঘাটে 4 চাকা থেকে 2 চাকা থেকে যে সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছে,
এই যে তোলাবাজি হচ্ছে, যা লুট হচ্ছে, তার 4 আনা রাখছে এখানে আর 12 আনা পাঠিয়ে দিচ্ছে এঘাট ওঘাট করে কালীঘাটে। আমরা যখন বলছি ইডিসি যাইছে এইসব চোর পাত্রকে, দেবীপ্রিয়কে, কাকুকে, নাকুকে, তো তুমি অন্তত কালীঘাটে যাও, ওখানে কত টাকা আছে দেখো। এখানে হচ্ছে সেটিং। মোদি বলছে না, কালীঘাটে যাবে না। আমরা বলছি কালীঘাটে কালীর চালে কত টাকা আছে বার করো। তখন বিজেপি কি বলছে, না জ্ঞান পাপি মসজিদের নিচে কি আছে সেটা খুলে দেখতে হবে, না ওই মথুরায় কি আছে সেখানে খুঁজে দেখতে হবে, কালীঘাট খুলে দেখতে হবে তার নিচে কি আছে। ওই কালীঘাটে গেলে আপনাদের বুঝতে পারে না। তাহলে বুঝতে পারছেন ধর্ম কেন নিয়ে আসে। মানুষ যখন দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, ওরা তখন সেখানে হিন্দু মুসলমানের ভাগ করে দিচ্ছে। এটাই ওরা করেছে। আমরা এখন বলেছিলাম নবান্ন থেকে কৃষক গেছে, এই নদীর মধ্যে খুন হলো, আনিস খান খুন হলো, সুদীপ্ত গুপ্ত খুন হলো, ছাত্ররা গেল, মজুররা গেল, হক আদায়ের জন্য ওরা লাঠি গুলি পুলিশ দিয়ে বললো কোনো কথা শুনবো না। তখন মাঝখানে বিজেপি এসে কি বললো, যে আমরা 56 ইঞ্চি এসে নবান্নকে ঠিক করে দেবে। 56 মানে বলেন তো কি 56? হ্যাঁ, কি করে বুঝলেন? এই হচ্ছে এই যে খবরে পাওয়া, আমরা দেখবো এখন মোদী কি গ্যারান্টি করছে না, এভাবে টাকা দিয়ে বিজ্ঞাপন করে, যেটা নেই সেটা হবে। আরে তুমি বলেছিলে কারো টাকা নিয়ে আসবে, 14 লক্ষ টাকা দেবে, কি হলো গ্যারান্টি? তুই বলেছিলে বছরে 2 কোটি বেকারকে কাজ দেবো, কি হলো গ্যারান্টি? তুই বলেছিলে ভ্রষ্টাচার সমাপ্ত করে দেবো, ভ্রষ্টাচার সমাপ্ত হয়েছে? তুমি বলেছিলে কালোধন সমাপ্ত হয়েছে, তাহলে এত টাকা বেরোচ্ছে কি হলো তৃণমূলের কাছ থেকে? তাহলে আগের গুলো বলছে না, এখন আবার নতুন করে ঠকাচ্ছে। আসলে 56 ইঞ্চি ব্যাপারটাই তো মিথ্যে। আচ্ছা, কোন মানুষের 56 ইঞ্চি হয়? এই ভগবান বলে এমন কোন লোককে দেখেছেন? ভগবানদের দেখেছেন? ওই যে কুস্তিগির যাদের মা যাদেরকে ট্রেনে বিজেপির এমপি অসম্মান করেছিল, নির্যাতন করেছিল, ওই কুস্তিগিরদের কারো 56 ইঞ্চি ছাতি হয়? 56 ইঞ্চি ছাতি হয় জনস্থির, মোষের, গরু, ষাঁড়ের, হাতি, কোন মানুষের তো হতে 56 ইঞ্চি হয় না। কেন বললাম এটা? এই ভোট আসলে আবার যেটা যা নয় টাকা নিয়ে প্রতিদিন টেলিভিশনে এটা আপনাদের মাথায় ঢোকায়। সবচেয়ে বড় চোখ মমতা ব্যানার্জি, আর তাকে সততার সাইনবোর্ড রেখে দিয়েছিল, সততার প্রতি। এখন তৃণমূলও বুঝেছে, দেখবেন তৃণমূল অন্য সব স্লোগান দেয়, কিন্তু সততার প্রতীকে সাইনবোর্ড আর লাগায় না, কারণ জানে ওটা লাগালে ওদের নিজেদেরই মুখ পুড়ে যায়। এই জন্য আমরা বললাম একটা হোক, কোন 56 নয়, কোন 356 নয়। বাংলার ভবিষ্যৎ বাংলার মানুষ ঠিক করবে। নদী ভাঙন হোক, শিক্ষার দাবি হোক, কারখানার দাবি হোক, আর যে যদি লুট করছে তার বিরুদ্ধে লড়াই হোক, মানুষকে একসঙ্গে হতে হবে। লাল ঝান্ডা মানে হচ্ছে এই জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে একটা করা, আর বিজেপি মানে হচ্ছে যাতে ভাগ করা। যত ভাগ করবে তত লুট করবে, লুটের বিরুদ্ধে লড়াই একসঙ্গে হবে। রমজান মাস শুরু হয়ে যাবে, এই জন্য আমরা অনেক আমার ভাইরা বোনেরা সব রোজা রাখবেন। আমরা এখন আজকে 10 তারিখে 10 জায়গায় মিটিং করে বলেছিলাম, 14 জায়গায় মিটিং হচ্ছে একই সঙ্গে। কিন্তু এরপরে আপনাদের কাজ পাড়ায়, মহল্লায়, বুথে, গ্রামে আলপথ পেরিয়ে, সাপও পেরিয়ে মানুষের কাছে যেতে হবে। সেই মানুষকে লাল ঝান্ডার তলায় নিয়ে আসতে হবে। যারা একটু নড়ে গিয়েছিল, যারা একটু সরে গিয়েছিল, যারা একটু ভয় পেয়েছিল, যারা হয়তো আমাদের বোকামির জন্য বা ভুলের জন্য একটু অভিমানে দূরে চলে গিয়েছিল, গত 1 বছর ধরে তাদেরকে গোটা বাংলা জুড়ে আমরা আবার কভার করেছি। ইনসাফ ব্রিগেড হয়েছে, আপনারা দেখেছেন, ইনসাফ যাত্রা হয়েছে, যৌবনের ডাকে লাখ লাখ জনগণের সমাবেশ হয়েছে। এটা ওই মমতা ব্যানার্জির ফ্যাশন প্যারেডের র্যাঙ্ক নয়, কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেওয়ার দিন ভাতের আয়োজন নয়। মানুষ নিজের পয়সায় নিজের রসদ জোগাড় করে পথ হেঁটেছেন 50 দিন ধরে, আর তারপরে মিছিল গিয়েছেন। এই মুর্শিদাবাদে সবচেয়ে বেশি দিন ছিল আমাদের যৌবনের পদযাত্রা। আপনারা যেভাবে সমর্থন করেছেন, মানুষের আরো বেশি আশা বেড়েছে। মুর্শিদাবাদের এই পলাশীর প্রান্তরে ইংরেজের সঙ্গে দালালি করেছিল মির্জাফর, জগৎ শেঠ, চাঁদরা, আর সেখানে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য ডুবেছিল। মনে আছে বাঙালির পুনে লাল যেটা ক্লাইভের বন্দর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। আজকে বাংলাকে শাসন করছে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি।
তাদের বিরুদ্ধে তৃণমূল লড়তে পারবে না, কারণ চোর জোচ্চোররা লড়াই করতে পারে না। ইডি সিবিআই এর ভয় আছে। একমাত্র সিপিআইএম 34 বছর সরকার করেছে আমরা, 52 থেকে আমাদের এমপি আছে, এমএলএ আছে, পঞ্চায়েত আছে, পুরসভা আছে। কোন ইডি সিবিআই এর বাপের তাগদ নেই কোন লাল ঝান্ডার সেপাইকে নোটিশ পাঠাবে, ফাইল দেবে বা জেলে পাঠাবে। আর তৃণমূলের ইডি সিবিআই দেখে পেছনটা হলুদ হয়ে যাচ্ছে। লড়াই কে করবে বিজেপির বিরুদ্ধে? কে করবে লড়াই বিজেপির বিরুদ্ধে? আপনি করবেন, আপনি করবেন, আপনি করবেন, আমরা করব। এবং সেখানে কোন ধর্ম, মন্দির, মসজিদ, জাত পাত থাকবে না। ওটা নিজের ব্যাপার। যখন রমজান হবে রোজা রাখবেন, যখন পুজো হবে পুজো করবেন, বড়দিন হবে তখন গিয়ে যিশুখ্রিস্টের কথা বলবেন। কিন্তু যখন ভোটের কথা হবে, যখন রাজনীতির কথা হবে, যখন কাজের কথা হবে, যখন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ের কথা হবে, যখন ফসলের দামের কথা হবে, পরিযায়ী শ্রমিক আজকে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি। আমাদের ঘরের ছেলে মেয়েরা কে জন্য জন্মেছে? কাশ্মীরে গিয়ে পাহাড়ের উপরে তর টানবে, কেরালে গিয়ে পাহাড়ের উপরে উঠবে, মিজোরামে গিয়ে ব্রিজ বানাবে, সিকিমে গিয়ে বাঁধ বানবে, আর তারপরে সেখানে বন্যা হোক, ঝড় হোক, বরফ পড়ুক, দুর্ঘটনা হোক, সেখান থেকে লাশ আসবে। বাংলার ছেলেদের জন্য জন্মায়নি, তাদের লাশ আমরা দেখতে চাই না। আমরা চেয়েছিলাম আমাদের ছেলে মেয়েদের শিক্ষাকে, দক্ষতাকে বাড়িয়ে এই বাংলাকে আমরা গড়ে তুলতে চেয়েছি। আমাদের পূর্বপুরুষরা এই মাটিকে অনেক রক্ত দিয়ে সেচ দিয়েছেন। সেইখানে দাঁড়িয়ে আমরা ঐক্যের মিনার গড়ে তুলব। গোটা বাংলা, গোটা দেশকে পথ দেখাবে যদি বাংলার মানুষ একটা হয়। এই ঐক্যের আহ্বান জানালাম। আর এই মুর্শিদাবাদ থেকেই, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের স্বাধীনতা পেয়েছিল, আমরা ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের বিরুদ্ধে নতুন স্বাধীনতার লড়াই লড়ব। আমাদের আওয়াজ গোটা দেশে পৌঁছব। রাজি আছেন? হবে না?